আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 3 শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিও লেসনটিতে আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। তো তার আগে চলো দেখে নেই এই অধ্যায়টি আমরা কিভাবে শেষ করব। আচ্ছা, তো দেখো ফার্স্টে আছে নিউটনের গতির সূত্র। তো এখানে আমরা প্রথমে দেখব নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্রের আঙ্গিকে এখান থেকে আমরা পড়ব জড়তার ধারণা এবং বলের ধারণা। নেক্সটে বলের ধারণাটাকে আমরা আরো একটু ইলাবোরেট করে মৌলিক বলের প্রকৃতি, 4 ধরনের বল যেমন মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এগুলো দেখব। এবং আমরা সাম্যতা ও সাম্যতাবিহীন বল এবং ঘর্ষণ বলের ধারণা নিয়ে আলোচনা করব। ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা 4 ধরনের ঘর্ষণ বল দেখব: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ বল, এরপরে হচ্ছে আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। এবং আমরা গতির উপর ঘর্ষণের প্রভাব নিয়েও ডিসকাস করব। এরপরে আমরা সেকেন্ড সূত্রতে আসব। এখানে বস্তুর গতির উপর বলের প্রভাব, এগুলো নিয়ে আলোচনা করব। এবং যদি আমি মহাকর্ষ বলের ধারণা F=ma এই সূত্র নিয়ে ডিসকাস করব। তৃতীয় সূত্রে আমরা সংঘর্ষ, ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা, নিরাপদ ভ্রমণে গতি ও বলের ভূমিকা, এগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো আমরা আজকের ভিডিও লেসনটি শুরু করি। আচ্ছা, তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জড়তা ও বলের ধারণা, নিউটনের প্রথম সূত্র। আচ্ছা, তো এটা দেখার আগে তো আমরা প্রথমে দেখে নিব যে কি বলা হয়েছে। বলা হয়েছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র বলে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি না করা হয় তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু আজীবন সমবেগে চলতেই থাকবে। আচ্ছা, তো দেখো এই সূত্রের প্রথম অংশ যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা জানি যে কোনো একটা বস্তু, ধরো একটা ফুটবল, হ্যাঁ, এই ফুটবলে তুমি যদি কিক না করো বা বাইরে থেকে যদি কোনো বল না দাও তাহলে এটা স্থিরই থাকবে, এটা আমরা জানি। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই সূত্রের দ্বিতীয় অংশ সেটাকে সেখানে কি বলা হয়েছে যে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটা যদি সমবেগে চলতে থাকে তাহলে এটাকে না থামানো পর্যন্ত এটা সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে। অর্থাৎ এখানে যদি বাতাস বা ঘর্ষণ বল কাজ না করে, অর্থাৎ বিপরীতমুখী কোনো বল না কাজ করে, তাহলে এই বস্তুটা আজীবন এই একই বেগ নিয়ে সমবেগে চলতেই থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের শর্তটা কি? যখন কোনো ঘর্ষণ বল থাকবে না, অর্থাৎ বস্তুর উপর কোনো ঘর্ষণ বল কাজ করতে পারবে না এবং বস্তুর গতিপথের বিপরীতে বল বা বাতাসের বাধা থাকবে না। কিন্তু আমরা কি এমন দেখি যে আমরা ফুটবলের উপর বল প্রয়োগ করেছি এবং এই ফুটবলটা আজীবন সমবেগে চলতেই আছে? না, এরকম হয় না। কেন হয় না? কারণ আমরা যখন ফুটবলটা কিক করছি তখন এর অপোজিটে একটি ঘর্ষণ বল অথবা বাতাসের বাধা দিয়ে আলটিমেটলি বলটাকে কি করে? থামিয়ে দেয়, তাই না? আচ্ছা, তাহলে বাস্তবে ঘর্ষণ বল বা বাতাসের বাধা থাকার কারণে আমরা সমবেগে চলতে থাকা বস্তুকে আজীবন সমবেগে চলতে থাকতে দেখি না। তো যদি এরকম পরিবেশ তৈরি করা হতো যেখানে বাতাসের বাধা থাকবে না এবং কোনো প্রকার ঘর্ষণ বল থাকবে না, তখন কিন্তু আবার আমরা এই ফুটবলটাকে আজীবন সমবেগে চলতে থাকতে দেখতে পারতাম। আচ্ছা, এরপরে আসো আমরা প্রথম সূত্র আর এটার আঙ্গিকে জড়তার ধারণা এবং বলের ধারণা, এগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই দেখে নিচ্ছি জড়তার ক্লাসিফিকেশন। আচ্ছা, তো জড়তাটা কি? কোনো একটা বস্তু সে স্থির আছে, সে স্থিরই থাকতে চাইবে, বা কোনো একটা গতিশীল বস্তু সে গতিশীল আছে, সে তার গতি বজায় রাখতে চাবে। এই ধর্মটাই হচ্ছে জড়তা। অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সে অবস্থা বা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে আমরা জড়তা
বা ইনার্শিয়া বলে থাকি। তো জড়তা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে স্থিতিজ জড়তা বা ইনার্শিয়া অফ রেস্ট, আরেকটা হচ্ছে গতিজ জড়তা বা ইনার্শিয়া অফ মোশন। আচ্ছা, তো ধরো এখানে একটা কার্ডবোর্ড আছে, হ্যাঁ, ধরো দুইটা গ্লাস আছে, গ্লাসের উপরে তুমি একটা কার্ডবোর্ড রাখলে, কার্ডবোর্ডের উপরে একটা কয়েন রাখলে। আচ্ছা, কার্ডবোর্ডের উপরে যে কয়েনটা আছে এটা কি স্থির অবস্থানে আছে না? অবশ্যই স্থির আছে। আচ্ছা, তো তুমি কি করলে, এই কয়েনটা স্থির আছে, তাহলে জড়তার সূত্র অনুসারে বা ধারণা অনুসারে আমরা কি জানি যে এই স্থির বস্তুটা স্থিরই থাকতে চাইবে, তাই না? সে তার জায়গা থেকে নড়তে চাবে না। তো তুমি কি করলে, হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করে বা খুবই তাড়াতাড়ি কি করলা, কার্ডবোর্ডটা সরিয়ে নিলে, দেখবে যে কয়েনটা কার্ডবোর্ডে তুমি সরিয়ে নিয়েছো, কিন্তু কয়েনটা তার নিজের জায়গা থেকে সরেনি। সে কি করেছে, কার্ডবোর্ডটা সরানোর ফলে সে তার নিজের জায়গায়ই থাকতে চেয়েছে, এজন্য কার্ডবোর্ডটা সরানোর ফলে সে গ্লাসের পানিতে এসে পড়েছে। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি বলতো? স্থির বস্তু কি স্থিরই থাকতে চাবে, অর্থাৎ কার্ডবোর্ডটা সরানোর আগে কয়েনটা স্থির অবস্থায় ছিল, হঠাৎ কার্ডবোর্ড সরালেও কয়েন তার স্থির অবস্থা বজায় রাখতে চায়, হ্যাঁ, বা বজায় রাখতে চেয়েছে, তাই এটি কার্ডবোর্ডের সাথে না গিয়ে সোজা নিচে পড়ে। আচ্ছা, তো এইখান থেকে আমরা জড়তার ধারণাটা বুঝতে পারি। এখানে কি বোঝানো হয়েছে? স্থিতিজ জড়তা, কারণ কয়েনটা স্থির ছিল, সে স্থিরই থাকতে চেয়েছে, তাই কার্ডবোর্ডটা হঠাৎ সরিয়ে নিলে সে কার্ডবোর্ডের সাথে উড়ে না গিয়ে সরাসরি গ্লাসের পানিতে পড়েছে। আর আমরা জানি কোনো স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা, সেটাকেই বলা হয় স্থিতিজ জড়তা। ওকে, নেক্সটে আসো। এটা বলা হয়েছে, হ্যাঁ, প্রায় কোশ্চেনে আসে যে থেমে থাকা বাস, হ্যাঁ, থেমে থাকা বাস হঠাৎ ব্রেক করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন কেন, ব্যাখ্যা করো। তো তোমাদের প্রায় এরকম একটা কোশ্চেন দেখবা যে বলা হচ্ছে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলো, থেমে থাকা বাস হঠাৎ থেমে থাকা বাস, যদি কোশ্চেনটা এরকম হবে যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে, হ্যাঁ, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে, হঠাৎ চলতে শুরু করলে, কোয়েশ্চেনটা তোমরা একটু কারেকশন করে নাও। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন কেন? বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন কেন? চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন কেন, ব্যাখ্যা করো। হেলে পড়েন কেন, ব্যাখ্যা করো। তো তোমরা এই কোশ্চেনটা তুলে নাও, হ্যাঁ, এই কোশ্চেনটা তুলে নাও, এটা ভুল দেয়া আছে। আচ্ছা, ভুল দেয়া নাই, এই কোশ্চেনটাও আছে, তবে এটা আমরা হচ্ছে নেক্সটে সলভ করব। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা এরকম হবে, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, তো এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি, খেয়াল করবা যে বাস যাত্রী কেন পেছনের দিকে হেলে পড়েন। হ্যাঁ, বাস যাত্রী যখন সিটে বসে আছে তখন বাসটা প্রথমে কি ছিল, স্থির অবস্থায় ছিল। হ্যাঁ, বাস যাত্রী যখন সিটে বসে থাকবে তখন বাসটি প্রথমে স্থির অবস্থায় আছে। তো হঠাৎ বাসটি সামনে চলা শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে। কেন হেলে পড়ে? কারণ যাত্রীর শরীরটা প্রথমে কি স্থির অবস্থায় ছিল, তো সে কি করতে চায়, সে স্থির অবস্থায় থাকতে চায়, তাই না? সে স্থির অবস্থায় থাকতে চায়। এখন বাস যখন স্টার্ট দেওয়া শুরু করলো তখন বাস একটা মোশন পেয়েছে, তো যাত্রীর শরীরের নিচের অংশ বাসের সিটের সাথে লেগে আছে, তাই না? তাই বাস যখন স্টার্ট করলো তখন বাস যাত্রীর শরীরের নিচের যে অংশ এইটাও বাসের সাথে একই গতি প্রাপ্ত হয়, কিন্তু উপরের অংশটা কি বাস সংলগ্ন অংশ না, এটা কি করতে চায়, এটা স্থির অবস্থানেই থাকতে চায়। এর জন্য শরীরের
পেছনের অংশের তুলনায়, শরীরের নিচের অংশের তুলনায় সামনের অংশ কি করে, নিচের অংশের তুলনায় উপরের অংশ পিছিয়ে পড়ে। হ্যাঁ, এজন্য কি করে, বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়ে। ওকে, তো আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হতে পেরেছো। এরপরে কোয়েশ্চেন করা হয়েছে যে চলন্ত বাস হঠাৎ যদি ব্রেক করে। আচ্ছা, ওই কোয়েশ্চেনটাই ছিল। তো এই কোয়েশ্চেনের আনসারটা আমরা দেখে নিব যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন। এর কারণ হচ্ছে স্থিতির জড়তা। বাস যখন স্থির অবস্থায় থাকে তখন যাত্রীর শরীরও স্থির অবস্থায় থাকে, কিন্তু বাস চলতে শুরু করলে যাত্রীর শরীরের বাস সংলগ্ন অংশ গতিশীল হয়। অর্থাৎ যাত্রীর শরীরের বাস সংলগ্ন অংশ বলতে বোঝাচ্ছি যাত্রীর সিটের সাথে লেগে থাকা অংশ। তো এটা কি করে, বাসের সাথে একই গতি প্রাপ্ত হয়, কিন্তু শরীরের উপরের অংশ স্থিতির জড়তার জন্য স্থির থাকতে চায়। তাই শরীরের নিচের অংশের সাপেক্ষে উপরের অংশ পিছিয়ে পড়ে, যার ফলে যাত্রী পিছনের দিকে হেলে পড়েন। ওকে, আচ্ছা, তো এবার চলো আমরা দেখব যে চলন্ত বাস যদি হঠাৎ ব্রেক করে তাহলে বাস যাত্রী কেন সামনের দিকে ঝুঁকে পড়েন। এটার জন্য আমরা বলতে পারি যে চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে। বাস যখন চলতে শুরু করে তখন বাসের যাত্রীও বাসের সাথে একই গতি প্রাপ্ত হয়। হ্যাঁ, বাসের যাত্রীও বাসের সাথে একই গতি প্রাপ্ত হয়। বাস যদি হঠাৎ থেমে যায় তাহলে বাসের সাথে যাত্রীর যে অংশ বাসের সাথে লেগে আছে, অর্থাৎ সিটের যে অংশ শরীরের সাথে সংলগ্ন থাকবে, সে অংশও কি করবে, বাস যখন ব্রেক করবে তখন হচ্ছে ওই অংশটাও সাথে সাথে স্থির হয়ে যাবে। কিন্তু বাস যাত্রীর শরীরের যে উপরের অংশ আছে এইটা কি ছিল, এটা গতিতে ছিল, এটা গতিতেই থাকতে যাবে। হ্যাঁ, এটা গতিতেই থাকতে যাবে। এর জন্য কি হয় যে বাস যাত্রীর শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে এগিয়ে যায়, আর আমরা এটাকে দেখতে পাই যে বাস যাত্রী সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়েছেন। ওকে, আশা করি এই কনসেপ্টটাও তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা জড়তার পরিমাপ নিয়ে আলোচনা করব। আচ্ছা, কোন বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে, এটা আমরা কিভাবে বুঝতে পারি। তো ধরো দুইটা পাথর আছে। হ্যাঁ, এটা একটা পাথর এবং এটা হচ্ছে পাথর 1 এবং এটা হচ্ছে পাথর 2। আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে পাথর 1 বেশি বড়, তাই না। তো ধরো আমি পাথর 1 এর ভর ধরলাম 50 কেজি এবং পাথর 2 ভর ধরলাম হচ্ছে আমরা 10 কেজি। হ্যাঁ, পাথর 2 ভর ধরলাম 10 কেজি। এখন বলো তো দুইটাই স্থির অবস্থান আছে, তো কোনটাকে সরাতে তোমার বেশি পরিশ্রম করতে হবে, নিশ্চয়ই 50 কেজি ভরের পাথরটাকে, তাই না। আর জড়তা কি ছিল, যে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা। তো 50 কেজি ভরের স্থির থাকতে চাওয়ার প্রবণতাটা কি 10 কেজি ভরের চেয়ে বেশি হবে না? বেশি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো বস্তুর জড়তা এর ভরের উপর নির্ভর করে। ভর হচ্ছে জড়তার পরিমাপ। যে বস্তুর ভর বেশি তার জড়তাও বেশি। আচ্ছা, যে বস্তুর জড়তা বেশি তাকে গতিশীল করা, বেগ হ্রাস বৃদ্ধি করা কিংবা বেগের দিক পরিবর্তন করা ততটাই কঠিন। আচ্ছা, এবার দেখো এখানে 1 কেজি ভরের একটি পাথর আছে, হ্যাঁ 1 কেজি ভরের একটা বল আছে, আর এখানে 5 কেজি ভরের একটা বল আছে। হ্যাঁ, তাহলে যার ভর কম তাকে কি সহজে সরানো যাবে, অর্থাৎ কম জড়তা। আর যার ভর বেশি তাকে সে সহজে সরবে না, তাই না। তাহলে তার জড়তাটা কি হবে, বেশি হবে। ওকে, এবার আমরা নিউটনের প্রথম সূত্র এবং বলের প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে একটা ফুটবল আছে, ফুটবলটার বল প্রয়োগের পূর্বের অবস্থা আমরা দেখাচ্ছি। বল প্রয়োগের পূর্বে বস্তুটা কেমন আছে, স্থির আছে, তাই না। আচ্ছা, তো এবার আমরা ধরো একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের পরে বস্তুটা গতিশীল হলো এবং আমরা বল প্রয়োগের পরে বস্তুটা কি হলো, গতিশীল হলো। এরপরে যদি আমরা একটা দেয়াল রেখে দেই এবং বস্তুটা কি করবে, এক সময় দেয়ালটার সাথে ধাক্কা খাবে এবং দেয়ালটি বস্তুটাকে থামিয়ে দিবে, তাই না।
অর্থাৎ আমরা এই ঘটনা থেকে কি বলতে পারি যে কোনো বস্তু নিজে থেকে তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না। হ্যাঁ, অবস্থার পরিবর্তন করতে হলে কি দরকার? বল দরকার। বস্তু স্থির থাকলে চিরকাল স্থিরই থাকতে চায়, আর গতিশীল থাকলে চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে চায়। তো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি যে বস্তুর অবস্থান পরিবর্তন ঘটাতে চাইলে বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হবে। যেমন আমাদের আলোচনায় ফুটবলটা স্থির ছিল, তাই না? ফুটবলটা স্থির ছিল, তাকে আমাদের গতিশীল করার জন্য কিছু একটা করতে হয়েছে। তো এই কিছু একটা করাই হচ্ছে বল প্রয়োগ করা। আচ্ছা, এই বল প্রয়োগের কারণে কি হতে পারে? বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে, বা বস্তু নিজের অবস্থার পরিবর্তন করে, তাই না? বস্তু নিজের অবস্থার পরিবর্তন করে। তো এই যে যে জিনিসটা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করছে তাকেই আমরা বল বলছি। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়। তো দেখবে এমসিকিউ এ প্রায়ই আসে যে নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? তো আমরা বলতে পারবো বলের গুণগত সংজ্ঞা এবং জড়তার ধারণা পাওয়া যায়। আচ্ছা, তাহলে দেখো বল কাকে বলে? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে, বা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকেই বল বলে। বলের প্রকৃতি, নেচার অফ ফোর্স। তো বল দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে স্পর্শ বল, আরেকটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বল কোনগুলো? যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হবে তাকে স্পর্শ বল বলে। যেমন ধরো এইখানে একটা লোক দেখতে পাচ্ছ, সে কি করছে? একটা পাথরটাকে টেনে নিয়ে যাচ্ছে, তাই না? টেনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ পুলিং ফোর্স। তাহলে পুলিং ফোর্সের জন্য এই দড়ির সাথে এই ব্যক্তির শরীরের কি একটা সংস্পর্শ আছে না? সংস্পর্শ আছে। তাহলে এই বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন পড়েছে। এর জন্য পুলিং ফোর্স বা টানা বল বা টান বল এটা একটা স্পর্শ বল। একইভাবে যদি লোকটা এই পাথরটাকে সরাইতে চাইতো, অর্থাৎ পুশ করতে চাইতো, তাহলে তাকে পুশিং ফোর্স অ্যাপ্লাই করতে হইতো। এর জন্য কি লোকটা কি পাথরটা না ধরেই পাথরটা সরাতে পারবে? নিশ্চয়ই না। তাহলে এখানেও কি দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন পড়েছে। তাহলে এটা হচ্ছে পুশিং ফোর্স। তাহলে আমরা বলতে পারি পুলিং ফোর্স এবং পুশিং ফোর্স দুইটাই কি স্পর্শ বল। আচ্ছা, এরপরে আসো অস্পর্শ বল কাকে বলে? যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না তাকে অস্পর্শ বল বলে। যেমন ম্যাগনেটিক ফোর্স। তো দুইটা চুম্বক যদি তুমি দুই পাশে রেখে দাও, তাহলে কি একটা সাউথ পোল এবং আরেকটা নর্থ পোলকে যদি রাখো, তাহলে কি এরা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, তাই না? তাহলে এই বল সৃষ্টির জন্য কি তাদেরকে সংস্পর্শ করতে হয়েছে? না, সংস্পর্শ করতে হয় নাই। তাহলে এটা হচ্ছে অস্পর্শ বলের একটি উদাহরণ। ওকে, নেক্সটে আসো যে স্পর্শ বল কি ধরনের হইতে পারে। স্পর্শ বলের উদাহরণ হতে পারে ঘর্ষণ বল, টান বল বা সংঘর্ষের সময় সৃষ্ট বল। আচ্ছা, যেমন ক্রেন দিয়ে ভারী জিনিস তোলা, এটার জন্য আমাদের কি করতে হয়? যে জিনিসটাকে তুলতে চাচ্ছি সেটার সাথে প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয়, তাহলে এটা স্পর্শ বলের উদাহরণে পড়বে। ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল এবং সংঘর্ষের সময় সৃষ্ট বল, এই সবগুলোই হচ্ছে স্পর্শ বলের উদাহরণ। আচ্ছা, এরপরে আসো স্পর্শ বল। দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণমূলক মহাকর্ষ বল স্পর্শ বলের উদাহরণ। দুইটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণকারী তড়িৎ বল, দুইটা চুম্বকের মেরুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণমূলক বল, এগুলো হচ্ছে অস্পর্শ বলের উদাহরণ। ওকে, তোমরা এই স্লাইডটা ভালো করে মুখস্থ করবে, কারণ এমসিকিউ এ প্রায় এই ধরনের কোয়েশ্চেন করা হয়। আচ্ছা, নেক্সটে আসো। হ্যাঁ, এগুলো ছিল। ওকে, এরপরে আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলা হয়েছে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়? বল ও জড়তা, বল ও ভরবেগ, জড়তা ও ভরবেগ, জড়তা ও শক্তি। তো আমরা একটু আগেই দেখে আসলাম যে নিউটনের প্রথম সূত্র থেকে বল এবং জড়তার ধারণা পাওয়া যায়। আচ্ছা, তাহলে দেখো আনসারটা হবে
বল ও জড়তা। হ্যাঁ, বল ও জড়তা। সেকেন্ড কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, নিউটনের প্রথম সূত্র পদার্থের কোন ধর্মকে প্রকাশ করে? অপশন হিসেবে আসছে বল, জড়তা, ত্বরণ এবং বেগ। তো নিউটনের প্রথম সূত্র জড়তার ধর্মকে প্রকাশ করে, কারণ এটা বলে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা, এরপরে 3 নাম্বার, বস্তুর জড়তা পরিমাপ করা হয় কোনটির সাহায্যে? বলতো, বস্তুর জড়তা কোনটির সাহায্যে পরিমাপ করা হয়? বল, ভর, ভরবেগ নাকি বেগ? তো আমরা দেখে এসেছি যে জড়তা হচ্ছে ভরের পরিমাপ, তাই না? অর্থাৎ ভরের সাহায্যে আমরা জড়তার পরিমাপ করতে পারি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, জড়তার পরিমাপ কোনটি? তো আমরা জানি ভর হচ্ছে জড়তার পরিমাপ। বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে? বস্তুর জড়তা ভরের উপর নির্ভর করে। এই সবগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন কেন? গতি জড়তার জন্য, স্থিতি জড়তার জন্য, অভিকর্ষের জন্য, মহাকর্ষের জন্য? আনসার হবে স্থিতি জড়তার জন্য। ওকে, এরপরে দেখো, গাড়ি ব্রেক চাপলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন কেন? বলতো, কেন ঝুঁকে পড়েন? তো তোমরা দেখে এসেছ যে গতি জড়তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ে। যা প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে তাকে কি বলে? তাকে বল বলে। বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? আমরা দেখে এসেছি যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের গুণগত সংজ্ঞা পাই। স্পর্শ বল কোনটি? হ্যাঁ, স্পর্শ বলের অনেকগুলো উদাহরণ আমরা দেখে এসেছিলাম। হ্যাঁ, বলতো স্পর্শ বল কোনটা? দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষ বল, চুম্বক বল নাকি ঘর্ষণ বল? ঘর্ষণ বল হচ্ছে স্পর্শ বল, তাই না? এবার দেখো, আবার বলা হয়েছে কোনটি স্পর্শ বল? তো এখানে হবে ঘর্ষণ বল, স্পর্শ বল। নীরব মেজের উপর দিয়ে একটি খেলনা গাড়ি টেনে নেওয়ার সময় একটি টান বল প্রয়োগ করলো। প্রয়োগকৃত বলটি কোন বল? টান বল বা পুলিং ফোর্স বলে। হ্যাঁ, টান বল বা পুলিং ফোর্স বলা হয়। তাহলে আমরা দেখে এসেছি না যে পুলিং ফোর্স কোন বলের উদাহরণ? পুলিং ফোর্স হচ্ছে স্পর্শ বলের উদাহরণ। কেন? কারণ দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন পড়ে। আচ্ছা, দেখো বলা হয়েছে অস্পর্শ বল নিচের কোনটি? হ্যাঁ, আমরা দেখে এসেছিলাম যে ম্যাগনেটিক ফোর্স যারা আছে, হ্যাঁ, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে অস্পর্শ বলের উদাহরণ। ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল হচ্ছে অস্পর্শ বলের উদাহরণ। আচ্ছা, ওকে, আমরা বলের ধারণা দেখে এসেছি। তো মৌলিক বলের প্রকৃতি, মহাকর্ষ বল, হ্যাঁ, তো তাড়িৎচুম্বক বল, বিদ্যুৎ চুম্বক বল বা দুর্বল নিউক্লিয় বল, হ্যাঁ, এরপরে হচ্ছে সবল নিউক্লিয় বল। তো এইগুলো আমরা নেক্সট ভিডিও লেসনে দেখব। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ভিডিও লেসনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।